সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশাররফ, শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ভোকেশনাল টিভি। ভোকেশনাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ নারী কোটায় অনলাইন আবেদনের ক্ষেত্রে কিছু পরামর্শ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক, ট্রেড ইনস্ট্রাক্টর ও প্রভাষক নিয়োগ হয় গণবিজ্ঞপ্তির শিক্ষক নিবন্ধন গণবিজ্ঞপ্তির মধ্য দিয়ে। তো এ পর্যন্ত মোট 5টি গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024 সাল পর্যন্ত। এই 5টি গণবিজ্ঞপ্তিতে প্রায় 1,64,000-এর মতো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। প্রায় এমপিওভুক্ত প্রতিষ্ঠান রয়েছে প্রায় 35,000 প্লাস। তার মধ্যে 16,800-র মতো এসএসসি পর্যায়ে অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণী, নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক পর্যায়ে রয়েছে। প্রায় 1,000 প্লাস এসএসসি ভোকেশনাল এবং টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট রয়েছে। প্রায় 4,500-এর উপরে এমপিওভুক্ত কলেজ রয়েছে এবং এর সাথে আরও কিছু মাদ্রাসাও রয়েছে। এবং দাখিল স্তর প্রায় 8,400-র মতো দাখিল স্তরের, অর্থাৎ এসএসসি পর্যন্ত ষষ্ঠ মানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় 8,400-র মতো দাখিল মাদ্রাসা রয়েছে। তো সব মিলিয়ে প্রায় 35,000 এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এবং আপনারা সবাই জানেন যে 2005 সাল থেকে এনটিআরসি শিক্ষক নিবন্ধন কার্যক্রম চালু হচ্ছে, অর্থাৎ বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলো প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে হলে অবশ্যই একটি শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করতে হয়। প্রতি বছর একটি করে শিক্ষক নিবন্ধন সার্কুলার অনুষ্ঠিত হয় এবং 2025 সালে 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে এবং 2025 সালেই যে কোনো সময় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 প্রকাশিত হবে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রায় 85,000 বা 80 থেকে 85,000 প্লাস শূন্যপদ, এমপিওভুক্ত শূন্যপদ থাকবে। তো সেক্ষেত্রে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ নারী কোটায় অনলাইনে আবেদন করবেন সেই বিষয়ে কিছু আলোকপাত করি। মূলত বিষয়টি এর আগে যে অনেকটি কথা বললাম সেগুলো আপনাদের জানা খুবই দরকার, কারণ আপনারা যেহেতু এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করার জন্য আসছেন, তো আগের বিষয়গুলো না জানলে বিষয়টি বুঝবেন না, সেই জন্য আগের বিষয়গুলো উপস্থাপন করলাম। তো সম্মানিত ভিউয়ার্স, যখন আপনি নারী কোটায় আবেদন করবেন, আবেদনের আগে সবাই তো জানেন যে ntrca.gov.bd-তে ngi.teletalk-এর মধ্য দিয়ে বিভিন্ন সময় আবেদন করা হয়ে থাকে এবং সেখানে মেরিট লিস্ট সহ বা শূন্যপদের রিকুইজিশন সহ সব কিছু দেখা যায়। তো আপনি যখন এই নারী কোটায় আবেদন করবেন বা নারী প্রার্থী, তাদের জন্য আপনারা সবাই জানেন যে 30% নারী কোটা রয়েছে। এটা আসলে 30% বলে এই নয় যে 30,000 মানে শূন্যপদ থাকলে সেখানে শতকরা 30% নারী কোটা থাকতে হবে, বিষয়টি এই নয়। নারী কোটা 30% প্রতিটি প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। যেমন একটি প্রতিষ্ঠানে 10টি কোঠা রয়েছে, মানে 10টি পদ রয়েছে, শিক্ষক প্যাটার্ন রয়েছে। তো সেই ক্ষেত্রে চৌদ্দ গণবিজ্ঞপ্তি দিয়ে 3জন মেয়ে আসছে, 3জন নারী প্রার্থী এসে পড়েছে, তাহলে সেই প্রতিষ্ঠানের 7টি পদ কিন্তু খালি আছে। তো ওই 7টি পদ যখন পঞ্চম গণবিজ্ঞপ্তি বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে দিবে, তখন কিন্তু ওই 7টি পদে কিন্তু পুরুষ এবং মহিলা দেওয়া লেখা থাকবে। এবং একটি প্রতিষ্ঠান যদি 7জন পুরুষ আগেই ফিল আপ হয়, 3জন নারী যদি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ফিল আপ না হয়, তাহলে সেই প্রতিষ্ঠানের 3টা শূন্যপদে কিন্তু নারী যাবে। মানে এইভাবে প্রত্যেকটি প্রতিষ্ঠানে 30% নারী কোঠা রয়েছে এবং প্রায় বাংলাদেশে 30টি উপজেলায় এই ধরনের কোঠা পদ্ধতি নেই। আর বাদবাকি সকল জেলা এবং উপজেলা, শহরে এবং সিটি কর্পোরেশন এলাকাগুলোতে 30% নারী কোঠা মেনে চলতে হয়। 30% নারী কোঠা যদি মানা হয়, তাহলে অন্যান্য যারা পুরুষ টিচার যায় তাদের এমপিওভুক্তি করানো হয় না। তাই নারী কোঠা এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসার ক্ষেত্রে একটি ভয়ঙ্কর ফাঁদ, পুরুষদের এমপিওভুক্তর ক্ষেত্রে ভয়ঙ্কর একটি ফাঁদ হিসেবে পরিচিত হয়। আর এই 30% নারী কোটা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতেও থাকবে। তো সেই হিসেবে যদি আমরা আশা করি, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যেমন প্রায় 28,000-এর মতো নারী কোটা ছিল, 26 বা 28,000-এর মতো সামথিং। তো এবার আমরা আশা করি প্রায় 25,000 প্লাস থেকে 35,000-এর মধ্যে নারী কোটা থাকবে আর বাদবাকি সবগুলো পুরুষ কোটা থাকবে, মানে প্রায় 35 থেকে 40% নারী কোটা থাকবে, কারণ নারী কোটা ফিল আপ হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে কম। এবং নারীরা এমন একটি কাজ করে যে নারী কোটায় আবেদন না করে পুরুষ এবং নারী উভয় কোটায় যেখানে সুযোগ সেখানে আবেদন করে, অর্থাৎ পুরুষ কোটাগুলোতে সে নারীরা অবস্থানে চাকরি নেয়, নিয়ে ওই নারী কোটা যেগুলো, ওই নারী কোটায় আকারে থেকে যায়। তার মানে দেখা যায় যে এখানে 30% নারী কোটাকে নারীরা এখানে 40% ধরনের সুবিধা উপভোগ করছে, যেটা আসলে একটি নিয়মের মারপ্যাচ হিসেবে চিহ্নিত করা হয়।
যেমন একটি প্রতিষ্ঠানে যদি 5 জন পুরুষ 5 জন নারী থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 50-50 কোটা হয়ে যাচ্ছে। তো এগুলো অনেক প্রতিষ্ঠানে এরকম হয়ে গেছে, যার কারণে দেখা যায় পুরুষ প্রার্থীরা অনেক সময় চাকরি অনেক দূর জেলায় বা দূর উপজেলায় বা ইউনিয়ন পরিষদ কিংবা ভালো প্রতিষ্ঠান তারা পায় না। তো যাই হোক, আমরা যারা নারী কোঠায় আবেদন করবেন, তো নারী কোঠায় আবেদনের সময় দেখবেন যে ফিমেল অনলি লেখা থাকবে, অর্থাৎ ফিমেল অনলি লেখা থাকলে সেখানে শুধুমাত্র আপনারা ক্লিক করতে পারবেন। আর যখন আবেদন করবেন, আবেদন অনুযায়ী 3টি স্তর রয়েছে, আপনারা সবাই জানেন। একটি হলো স্কুল পর্যায়ে, আরেকটি স্কুল 2 পর্যায়ে এবং একটি কলেজ পর্যায়ে। তো আপনার শিক্ষক নিবন্ধন যে সনদ রয়েছে, সনদ অনুযায়ী শুধুমাত্র ওই আবেদনগুলো করতে পারবেন। এবং 40টি প্রতিষ্ঠানে যখন আপনি আবেদন করবেন, আপনি যদি চান যে আমি 40টি নারী কোঠায় দিব, তাহলে আপনি 40টি নারী কোঠায় দিতে পারেন। এবং 40টি প্রতিষ্ঠানে পরে, যেমন আপনার প্রতিষ্ঠানে 200+ পদ খালি রয়েছে, কিন্তু আপনি 40টি আবেদন করতে পারবেন। তারপরেও যে আমি বাংলাদেশে যদি 40টার মধ্যে না হয়, তাহলে আমি ওই 200 প্রতিষ্ঠানে যে কোনো একটাতে যেন যদি আমার মেধা থাকে, আমি যে আবেদন করছি আবেদন অনুযায়ী যদি চয়েস লিস্টে থাকে, তাহলে আমাকে যেন ওইখানে দেওয়া হয়। তার জন্য আপনি ইয়েস ক্লিক করতে পারবেন। অর্থাৎ ইয়েস ক্লিক করলে বুঝবে যে আপনি বাংলাদেশের এই 40টার মধ্যে চাকরি না হলে দেশের যে কোনো প্রান্তে চাকরি করার জন্য প্রস্তুত রয়েছে। তবে সেই ক্ষেত্রে আপনি কিন্তু যে কোনো প্রতিষ্ঠান ওনারা দিবে, হয়তো স্কুলও দিতে পারে, মাদ্রাসাও দিতে পারে, তো যেটাই হোক। আর আপনি যে 40টা দিচ্ছেন, এই 40টার মধ্যে যে কোনো একটাতে যদি আপনি সর্বোচ্চ নম্বরধারী হন, তাহলে সেই প্রতিষ্ঠানে কিন্তু আপনি নিয়োগ সুপারিশপ্রাপ্ত হবেন। আর নারী কোঠা ক্ষেত্রে যদি কোনো পুরুষ নারী কোঠায় আবেদন করে ফেলে, সেক্ষেত্রে সুপারিশপ্রাপ্ত হবে, কিন্তু পরবর্তীতে নারী কোঠায় কারণে উনি এমপিওভুক্ত হতে পারবেন না। তাই আবেদনের সময় ভুলেও নারী কোঠায় পুরুষ প্রার্থীরা কখনো আবেদন করবেন না। আরেকটি বিষয় বলে দিই, সেটি হলো যে শারীরিক শিক্ষায় যে সকল গার্লস স্কুল রয়েছে, সেগুলোতে শুধুমাত্র নারী প্রার্থী যারা শারীরিক শিক্ষায় বিএড করা, শুধু তারাই আবেদন করতে পারে, কিন্তু সেখানে লেখা থাকে মেল অ্যান্ড ফিমেল লেখা থাকে। এটা হলো সফটওয়্যারে দিয়ে দিছে, কিন্তু আপনারা যারা পুরুষ প্রার্থী রয়েছেন তারা আবেদনের সময় ওইখানে আবেদন করতে পারবে না। কিন্তু যে এখানে ছেলে মেয়ে উভয়ই রয়েছে, মানে ছেলেও রয়েছে মেয়েও রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন বা শারীরিক শিক্ষা বিষয়ে আবেদন করতে পারবেন। এই হলো আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ নারী কোঠার অনলাইন আবেদন সম্পর্কিত কিছুটা তথ্য। তবে ওই যে আপনারা 40টি আবেদন করলেন, এক্ষেত্রে যদি বলেন যে না আমি 20টি জেনারেল কোঠা দেবো আর 20টি নারী কোঠা দেবো, তাও চলবে। যদি বলেন যে না আমি শুধুমাত্র 40টা নারী কোঠা দেবো, তাও চলবে। আর যদি বলেন যে না আমি যেহেতু অনেক নাম্বার রয়েছে আমার 20টি প্রতিষ্ঠানে আবেদন করলেই হয়ে যাবে, তো আপনি 20টি প্রতিষ্ঠানে আবেদন করলেই আপনি তাও চলবে। এবং যদি বলেন যে না আমি এই 40টার বাহিরে যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি হয় তাহলে আমি করব না, তাহলে আপনাকে নো দিতে হবে। অথবা আপনি যদি বলেন যে না আমি যে নারী কোঠার যে পদগুলো রয়েছে, সেই পদগুলোর মধ্যে সবচেয়ে সেরা যে পদগুলো, একটি প্রতিষ্ঠানে আমি আবেদন করব, তবে আপনি একটি প্রতিষ্ঠানেও আবেদন করতে পারবেন। একটি করেন, 2টি করেন, 40টি করেন, সব প্রতিষ্ঠানে আবেদনের জন্য সরকার প্রদত্ত 1000 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তো এই হলো আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ নারী কোটা সম্পর্কিত একটু আবেদনের কিছু প্রাথমিক তথ্য। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা আরও বেশ কিছু তথ্য নিয়ে আসব। আমরা প্রাথমিক আপনাদের যা শুধু স্মরণ করে দিচ্ছি। 2025 সালে যে কোনো সময় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে, অপেক্ষা করেন, আশা করি ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সবাই ভোকেশনাল টিভির সাথেই থাকুন।